মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনা করতে চলেছি সেটে পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্রটি আজকের এসেছিল সেই প্রশ্নপত্রটির সম্ভাব্য উত্তর কী কী হতে পারে। আলোচনা করার পূর্বে একটি কথা সবাইকে বলবো, যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্সের যাবতীয় বিষয় আলোচনা করা হয় এবং আমাদের এই চ্যানেলে সেট, নেট, এমএ, বিএ সমস্ত বিষয়ের উপরে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের উপর ভিডিও করা হয়ে থাকে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আশা করি উপকৃত হবে। কোনো কিছু যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে সরাসরি ফোন করতে পারো 86200639। যেহেতু আজকের এই পলিটিক্যাল সায়েন্স পরীক্ষাটি হয়েছে তার জন্য আমাদের সেন্টারের অনেকেই বলেছিল যে স্যার যদি প্রশ্নের উত্তরগুলো কী কী সঠিক হতে পারে বা সম্ভাব্য কী কী সঠিক প্রশ্ন হতে পারে, মানে উত্তর হতে পারে, সেগুলো যদি আলোচনা করা হয় তাহলে ভালো হয়। তাই আজকের এই আলোচনাটি করা হচ্ছে। পলিটিক্যাল সায়েন্সের সমস্ত স্টুডেন্টদের আশা করি খুব কাজে আসবে এবং আমি 4টি ভাগে ভাগ করে এটি করেছি। প্রথম 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে 25টি আলোচনা করব, এইভাবে 4টি ভাগে ভাগ করেছি। চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নপত্রগুলির সম্ভাব্য উত্তর কী হতে পারে। আমি কিন্তু কথাটি গুরুত্ব দিচ্ছি যে সম্ভাব্য উত্তর, সবগুলি যে একদম সঠিক বলছি সেটা নয়, সম্ভাব্য উত্তরগুলো কী কী হতে পারে। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা সাপটা আমরা যেটাকে জানি, তা নিম্নলিখিত কোন কারণে সফল হয়নি। প্রথম অপশানে কী দিয়েছে, সদস্য রাষ্ট্রগুলির সংকীর্ণ রপ্তানি ভিত্তি। দ্বিতীয় বলছে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অভাব। তৃতীয় বলছে রাজনৈতিক প্রতিবন্ধকতা। চতুর্থ বলছে ভারত পাকিস্তান বৈরিতা। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে, আমাদের সঠিক উত্তর আমরা যদি দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে এ। এ কেন সঠিক উত্তর হবে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, ভারত পাকিস্তান যে বৈরিতার কথা বলছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ভারত পাকিস্তান বৈরিতা তো রয়েছে, সেখানে আমরা যদি চারেরটা যদি আমরা প্রথম অপশানে দেখি তাহলে সঠিক হওয়ার সুযোগটা অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে, দ্বিতীয় প্রশ্নটি বলছে পরিকল্পনা আয়োগ ছিল একটি সাংবিধানিক সংস্থা, একটি বিধিবদ্ধ সংস্থা, সংসদের সৃষ্টি, বিচার বিভাগের সৃষ্টি। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলছে একটি সাংবিধানিক সংস্থা, একটি বিধিবদ্ধ সংস্থা। এক্ষেত্রে আমি বলবো পরিকল্পনা কমিশন কিন্তু যখন তৈরি হয় 1950 সালের দিকে, তখন কিন্তু এই সাংবিধানিক সংস্থাও নয়, এটি কিন্তু একটা বিধিবদ্ধ সংস্থাও নয়, তখন কিন্তু গভর্নমেন্ট রুলের দ্বারা পাস করা হয়েছিল। তাই বলা যেতে পারে সি উত্তরটি সঠিক হতে পারে, সংসদের সৃষ্টি। সি উত্তরটি সঠিক হতে পারে, সংসদের সৃষ্টি। তৃতীয় প্রশ্নটি কি বলছে, তৃতীয় প্রশ্নটি বলছে নিম্নোক্তগুলিকে সঠিকভাবে মেলান। শাসন করার ক্ষমতার সংকট, সুসান রুডলফ ও লয়েড রুডলফ। দুর্বল ও সবল রাষ্ট্রের ধনী দরিদ্র অর্থব্যবস্থা, অচিন বণিক। তারপরে 3টে বলছে রাষ্ট্র বিষয়ক রোমান্স, অতুল কোহলি। 4 বলছে বুর্জোয়া গণতন্ত্র, আশিস নন্দী। 3-এর সঠিক উত্তর হচ্ছে এ। 3-এর সঠিক উত্তর হচ্ছে এ, তার মানে 1C, শাসন করার ক্ষমতার সংকট, অতুল কোহলি। এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অতুল কোহলির, মনে রাখতে হবে। আমরা কিন্তু যতক্ষণ আমাদের পেড ক্লাসে যে আলোচনা করেছিলাম তোমাদের, সেখানে কিন্তু একদম এই যে পার্টগুলো এগুলো ভালো করে কিন্তু আলোচনা করেছিলাম। এগুলো কিন্তু আমরা বলেছিলাম এগুলো পড়বে পরীক্ষাতে। বিশেষ করে ইন্ডিয়ান পলিটিক্যাল থটের যে সমস্ত তাত্ত্বিক বা ইন্ডিয়ান পলিটি নিয়ে যে সমস্ত তাত্ত্বিক কমেন্ট করেছে, তাদের যে সমস্ত বইগুলো লিখেছে, তাদের উপরে একটা প্রশ্ন অবশ্যই আসবে আমরা কিন্তু বলেছিলাম। তো তোমরা সেই প্রশ্নটা অবশ্যই দেখতে পাচ্ছ এবং কমন পেয়েছো আশা করছি। চলো পরের প্রশ্ন কি বলছে,
পরের প্রশ্ন বলছে, 4 দাগের প্রশ্নটি বলছে, দেখো এটি তোমাদের কাছে কনফিউশন মনে হতে পারে। গ্যাব্রিয়েল অ্যালমন্ড বর্ণিত স্বার্থবাহী গোষ্ঠীগুলোকে সংকেতের ভিত্তিতে অনুক্রমিকভাবে সাজান। 4 দাগে যে প্রশ্নটি আমরা বহুবার আমাদের ক্লাসে বহুবার আলোচনা করেছি, আমাদের পলিটিক্যাল একাডেমির ক্লাসে বহুবার আমরা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। গ্যাব্রিয়েল অ্যালমন্ডের বর্ণিত স্বার্থবাহী গোষ্ঠীগুলি যেগুলো প্রাতিষ্ঠানিক গোষ্ঠী, অসহযোগী গোষ্ঠী, সহযোগী গোষ্ঠী, অ্যানোমিক গোষ্ঠী। অনেক ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই এটা কিন্তু সঠিক ক্রম অনুসারে এটা কিন্তু সাজানো রয়েছে, কিন্তু তবুও বলা যেতে পারে যে এখানে যদিও সেরকমভাবে কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না, তার জন্য সঠিক উত্তর হতে পারে বি। সঠিক উত্তর যারা যারা বি করেছো সঠিক উত্তর বি হতে পারে। 5 প্রশ্নটি যদি দেখো, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি রাজনৈতিক সংস্কৃতির মাত্রা হিসেবে গণ্য হয় না? এখানে সম্ভাব্য যেটা হতে পারে, আমার এই জ্ঞানগত এবং বিচারগতর মধ্যে কনফিউশন রয়েছে, এটা আমার মতে। সেখানে বিচারগতটাকে আমি বেশি করে গুরুত্ব দিই, মাত্রা হিসেবে গণ্য হয় না। তারপরে যে প্রশ্নটি বলছে, নিম্নলিখিত তাত্ত্বিকদের মধ্যে তাদের তত্ত্বানুযায়ী সাজান। নিম্নলিখিত তাত্ত্বিকদের মধ্যে তাদের তত্ত্বানুযায়ী সাজান। জেরেমি বেন্থাম আমরা জানি উপযোগবাদ, আমরা সকলে জানি জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ বিপ্লবের কথা বলেছেন। অর্থাৎ এর দ্বারা আমরা কিন্তু উত্তরটাকে বের করতে পারি। তাহলে 6 প্রশ্নের উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর হচ্ছে বি। 1 হচ্ছে 4 অর্থাৎ সম্পূর্ণ বিপ্লব, বি এর হচ্ছে 2। আমরা একটু সবাই কিন্তু এগুলো করে দেখে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি 7 নম্বরের প্রশ্নটি বলছে, ভারতীয় সংবিধান প্রণয়নকারী সাংবিধানিক গণপরিষদ স্থাপিত হয় 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে, 1947 সালের ভারত শাসন আইন অনুসারে, অস্থায়ী সরকারের প্রস্তাব অনুসারে, গভর্নর জেনারেলের ডিক্রি অনুসারে। একদম সঠিক উত্তর হচ্ছে 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? এগুলো কিন্তু আমাদের সব কিন্তু ক্লাসে আলোচনা করা হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়েছিল? বিশেষ করে কৃষিক্ষেত্রের উপরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর জোর দেওয়া হয়। দ্বিতীয় আমরা দেখেছি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার শিল্পের উপরে জোর দেওয়া হয়। পরের প্রশ্নটি বলছে, নিম্নলিখিত কোনটি মার্কস লেখেননি? আমরা বারবার করে ক্লাসে বলেছি মার্কসের উপরে অবশ্যই একটি প্রশ্ন আসবে, সেটা আবার মার্কসের বই, বিশেষ করে মার্কসের বইয়ের উপরে অবশ্যই প্রশ্ন আসবে, এবং এখানে কিন্তু তোমরা একটা কমন পাচ্ছ। অর্থাৎ আমাদের একাডেমিতে যেভাবে তোমাদের গাইড করা হয়েছিল সেখান থেকে তোমরা 70 থেকে 75টা প্রশ্ন কিন্তু এই যে এবারে পেপার পড়েছে অনায়াসেই করতে তোমরা পারবে। নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মার্কস লেখেননি? ডাস ক্যাপিটালের কথা বলছে, ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্টের কথা বলছে, হ্যাঁ, গ্রন্ডিক্সের কথা বলছে, কিন্তু অ্যান্টিডিউরিংটা কিন্তু মার্কসের লেখা নয়। অ্যান্টিডিউরিং কার লেখা? অ্যান্টিডিউরিংটা কার লেখা? অ্যান্টিডিউরিংটা হচ্ছে আমাদের মার্কসের বন্ধু এঙ্গেলসের লেখা। তোমাদের যেহেতু আজকের পরীক্ষা হয়েছে, আজকের আমি রেকর্ড করছি, অর্থাৎ আমি কিন্তু মোবাইলেই রেকর্ডটা করছি, খুব তাড়াতাড়ি করে এটা করতে হয়েছে। তো তার জন্য আমাদের একটু কোথাও কোনো জায়গায় কোনো প্রশ্নের ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এর মধ্য দিয়ে সেশনটা আমি তোমাদের খুব দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমি এটা করেছি, যার কারণে আমি আর রেকর্ড করতে যাইনি আমাদের ডিজিটাল বোর্ডে। ঠান্ডা লড়াইয়ে সমাপ্তির ফলে নিম্নলিখিত কোনটি ঘটেনি? কোনটি ঘটেনি? ঠান্ডা লড়াইয়ের পরে আমরা দেখেছি যে একমেরু কেন্দ্রিকতার দিকটা বেড়ে গেছিল। তো আমার যেটুকু মনে হয়েছে যে বহুমেরু দুনিয়ার দিকে অগ্রগতি, এটা কিন্তু আমাদের ঠান্ডা লড়াইয়ের সমাপ্তির ফলে এটা ঘটেনি। তার জন্য উত্তর হয়ে যাবে বি। উত্তর হয়ে যাবে বি। পরের প্রশ্নটি কি বলছে দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি কি বলছে?
পরের প্রশ্নটি বলছে যে বিংশ শতাব্দীতে পরিবেশ সচেতনতা গড়ে তোলে যে বইটি সেটি চিহ্নিত করুন। বিংশ শতাব্দীতে পরিবেশ সচেতনতা গড়ে তোলে যে বইটি সেটি চিহ্নিত করুন। কি বলছে? দ্য সি, বার্ডস অফ ফেদার, সাইলেন্ট স্প্রিং, দ্য এম্পেরিয়াল অ্যানিম্যাল। অবশ্যই এটির সঠিক উত্তর হচ্ছে দ্য সাইলেন্ট স্প্রিং। যারা যারা সঠিক উত্তর করেছো একটু আমায় কমেন্ট করে জানাবে সেশনটা কেমন লাগছে, আর কমেন্ট করে জানাবে সঠিক উত্তরগুলো তোমাদের কটা তোমরা এর মধ্যে সঠিক উত্তর করতে পেরেছো। আমি 25টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পরের প্রশ্নটি বলছে ভারতবর্ষকে আধা যুক্তরাষ্ট্র হিসাবে চিহ্নিত করার কারণগুলি কি? সংযুক্ত বিচার ব্যবস্থা, প্রতিষ্ঠানগুলির বহুস্তরীয় ক্ষমতার অংশীদারিত্ব, অন্তর্নিহিত খণ্ডগুলির মধ্যে ভূখণ্ডগত ঐক্যের অভাব, নাকি রাজ্যপাল দ্বারা নিযুক্ত। এটি সঠিক উত্তর তোমাদের সি হতে পারে। এটি সঠিক উত্তর সি হতে পারে। ওকে, পরের প্রশ্নটি চলে যাও। পরের প্রশ্নটি বলছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিম্নলিখিত কোন চুক্তি সমূহ সম্পাদিত হয়েছে? ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিম্নলিখিত কোন চুক্তি সমূহ সম্পাদিত হয়েছে? LEMOA, COMCASA, BECA, উপরের সবকটি। অবশ্যই উত্তর হবে উপরের সবকটি। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্নটি বলছে 2023 এর ফিপিক FIPIC এই শীর্ষ সম্মেলনের তাৎপর্য কী ছিল? এর সঠিক উত্তরটি হচ্ছে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক। একটা কথা মাঝখানে বলে রাখি, আমাদের কোচিং সেন্টার পলিটিক্যাল একাডেমি, এখান থেকে তোমাদের কাছে মেসেজ হয়তো গেছে, আবার আমি মেসেজটি তুলে ধরছি। আমাদের এই কোচিং সেন্টারে নেট এবং সেটের আমরা প্রিপারেশান দিয়ে থাকি। নেট সেট উভয় বিষয় কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে পড়ানো হয়। তাই নেট সেট বিষয় যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারে, আমাদের সাথে যোগাযোগ করতে পারে। পলিটিক্যাল একাডেমির নাম্বার হচ্ছে 8620063339 এবং আমাদের গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো। অবশ্যই সেখান থেকে আশা করি অনেক উপকৃত হবে এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা তোমাদের প্রিপারেশান করিয়ে থাকি এবং যারা আমাদের একাডেমিতে পড়ছে তারা নিশ্চিত যে আজকের যারা পরীক্ষা দিয়েছে অত্যন্ত ভালো ফল করবে, এটুকুই আমরা আশাবাদী। তাই অবশ্যই যারা পড়তে চাও অবশ্যই আমাদেরকে ফোন করতে পারো 8620063339 এই নম্বরে। আমাদের ক্লাস শুরু হবে, নেট সেটের 6 মাসের কোর্স শুরু হবে আমাদের জানুয়ারি থেকে। চলো পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে নিচে দুটি বাক্য দেওয়া আছে, প্রথমটি আমাদের দেখতে হবে এবং দ্বিতীয়টি অ্যাজারশন রিজন আমরা জানি। প্রথমটি বলছে মেকিয়াভেলি ব্যক্তিগত মূল্যবোধ ও গণমূল্যবোধের মধ্যে পার্থক্য করেছেন। একদম সঠিক বলেছে, মেকিয়াভেলি ব্যক্তিগত মূল্যবোধ ও গণমূল্যবোধের মধ্যে পার্থক্য করেছেন। দ্বিতীয়টা কি বলছে? মেকিয়াভেলি রাজ্য শাসনে গণমূল্যবোধের অপরিহার্যতার উপর জোর দিয়েছেন। এখানে কিন্তু রাজ্য শাসনের জন্য গণমূল্যবোধটাই অপরিহার্য তার কথাই কিন্তু বলেনি। অর্থাৎ এখানে হয়ে যাবে উত্তরটা হচ্ছে, এর উত্তরটা হয়ে যাবে এটা সঠিক কিন্তু আটটি ভুল, অর্থাৎ সি। এগুলো নিয়ে কিন্তু আমাদের ক্লাসে নিশ্চয়ই SSR, আমি এই পার্টটা পড়াই না, SSR পড়ান, SSR নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করেছেন। তারপরের যে পার্টটি বলছে সারকারিয়া কমিশনের রিপোর্টের মূল বক্তব্যগুলি কী ছিল? সারকারিয়া কমিশনের রিপোর্টের মূল বক্তব্যগুলি কী ছিল? এখানে মূল বক্তব্যটি কী ছিল যদি দেখা যায়, অপশান সি, কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত কথা বলছেন। সারকারিয়া কমিশনের রিপোর্টের মূল বক্তব্য মূলত কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে নিম্নলিখিত কোন আন্দোলনটি কৃষক আন্দোলন নয়? কোন আন্দোলনটি কৃষক আন্দোলন নয়? দ্বিতীয় প্রশ্ন অপশানটি সাইলেন্ট ভ্যালি আন্দোলনটি কিন্তু আমাদের কৃষক আন্দোলন নয়। তারপরের প্রশ্ন কি বলছে? বলছে মিসেলস এর গোষ্ঠীতন্ত্রের লৌহ শাসনের ধারণাটি
গড়ে উঠেছে নিম্নোক্ত কোন দলের সমীক্ষার উপর ভিত্তি করে? এই প্রশ্নটি এখনো পর্যন্ত আমি দেখা হয়নি, আমি খুঁজে উঠতে পারিনি। আমি পরেই তোমাদের কমেন্ট করে জানিয়ে দেব। সম্ভবত জার্মান সোশ্যাল হতে পারে, আমি এটা একদম শিওর নই। আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব। তোমরা দেখতে থাকো, কমেন্ট করে অবশ্যই আমি জানিয়ে দেব। পরের প্রশ্নটি কি বলছে? নিম্নোক্ত কোন বক্তব্যটি সঠিক নয়? নিম্নোক্ত কোন বক্তব্যটি সঠিক নয়? নিম্নোক্ত কোন বক্তব্যটি সঠিক নয়? লেনিন রাষ্ট্রের অবসানের কথা বলছেন। লেনিন রাষ্ট্রের অবসানের কথা বলছেন। বাস্তুতন্ত্রবাদ ও পরিবেশবাদ এক নয়। বহুত্ববাদ রাষ্ট্রের ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলে। অপশান সি। অপশান সি। বহুত্ববাদ রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রীকরণের কথা বলছেন, রাষ্ট্রের কথা বলছেন না। বহুত্ববাদ বলে অ্যাসোসিয়েশন অফ অ্যাসোসিয়েশন। তারপরের যে প্রশ্নটির উত্তর হবে, নিম্নোক্ত কোন সামাজিক আন্দোলনকে নয়া সামাজিক আন্দোলনের অন্তর্ভুক্ত করা হয় না? উত্তর হচ্ছে শ্রমিক শ্রেণীর আন্দোলন। আমি একটা কথা তোমাদেরকে বলছি, খুব দ্রুত এই প্রশ্নগুলি সমাধান করতে হয়েছে, খুব একটা আমরা দেখিনি। তো তার জন্য আমি বলছি, কিছু কিছু প্রশ্ন যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা মার্জনীয়। আর হচ্ছে আমরা সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলোই বলছি। তোমাদের যতক্ষণ না সঠিক কী অ্যান্সার দেবে, আমাদের অ্যান্সার কীটা আমরা পাবো, ততক্ষণ কিন্তু সঠিক তোমরা করতে পারবে না। আপাতত তোমরা মনে রাখতে পারো, দেখতে পারো যে কোনগুলো তোমরা করে এসছো, কোনগুলো সম্ভাব্য সঠিক হতে পারে, এটুকুই বলছি। হ্যাঁ, G20 সদস্যরা কারা? G20 সদস্যরা হচ্ছে বি, অপশান বি, 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। পরের প্রশ্নটি বলছে, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ওয়াশিংটন সহমতের অংশ ছিল না? সম্ভাব্য প্রশ্নের উত্তর এটি ডি হতে পারে। সম্ভাব্য, কেননা উদারনীতিবাদের কথা বলছে, নয়া উদারনীতিকরণের কথা বলছে ওয়াশিংটন কনসেনসাস, রাষ্ট্রীয় উদ্যোগে বেসরকারিকরণের কথা বলছে, উদার বাণিজ্য নীতি গ্রহণের কথা বলছে, এই সমস্ত বিষয়ের কথা বলছে। কিন্তু এখানে একটু কনফিউশন রয়েছে, তাও বলছি উত্তর ডি হতে পারে, সীমিত করের ভিত ও স্বল্প করের হার, এটা হতে পারে। পরের প্রশ্নটি কি বলছে? আজকে 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পরের প্রশ্নটি বলছে, নিম্নোক্ত কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের মোট সংখ্যা বৃদ্ধি করা যায়? নিম্নোক্ত কোন ভিত্তিতে? বিশেষ করে সংসদীয় আইনের মাধ্যমে। সংসদীয় আইনের মাধ্যমে। তারপরে কি বলছে? পরের প্রশ্নটি কি বলছে? বলছে, নিম্নোক্তদের মধ্যে কৌমুবাদের প্রবক্তা কে নন? কৌমুবাদের প্রবক্তা নন হচ্ছে ফ্রেডরিক হাইক। আজকে 25 নম্বর পর্যন্ত আমি করলাম, আর কিছুক্ষণ পরে আবার আপলোড করব। আশা করি আজকের এবং কালকের মধ্যে আমি 100টা প্রশ্নের সমস্ত উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাদের প্রয়োজন, এবং আমাদের সিরিজটা অবশ্যই দেখতে থাকো। আর একটি কথা বলবো যে পলিটিক্যাল একাডেমির নেট সেটের ব্যাচ আমাদের শুরু হতে চলেছে। আমাদের নেট সেটের ব্যাচ শুরু হবে জানুয়ারি থেকে। জানুয়ারি মাস থেকে নেট সেটের ব্যাচ শুরু হবে। যদি তোমরা নেট সেটের জন্য পড়তে চাও অবশ্যই আমাদের একাডেমির সাথে যোগাযোগ করবে 8620063339 এই নম্বরটিতে। অবশ্যই ভালো থাকবে এবং পরের সিরিজগুলো দেখতে থাকবে।